এই সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব ফিলোসফি অ্যান্ড এডুকেশন নিয়ে। ফিলোসফি অ্যান্ড এডুকেশন মানে দর্শন ও শিক্ষা। ঠিক আছে, দর্শন ও শিক্ষা পরস্পর কিন্তু নির্ভরশীল একে অপরের উপরে। এই নির্ভরতার প্রেক্ষাপটে বিভিন্ন ভারতীয় দর্শনের মৌলিক তত্ত্বসমূহ এবং তাদের শিক্ষাগত তাৎপর্য আলোচনা আধুনিক শিক্ষাক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শন ও শিক্ষার মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই সম্পর্কের সূত্র ধরেই এই শিক্ষা দর্শনটি গড়ে উঠেছে। দর্শনের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখা যাবে, বিভিন্ন দেশ ও কালে প্রখ্যাত যেসব দার্শনিকরা ছিলেন তারা কিন্তু শিক্ষা ভাবনারও প্রবক্তা ছিলেন। ঠিক আছে, পয়েন্ট আছে কি ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ। ভারতীয় দর্শনসমূহকে এখানে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো আস্তিক দর্শন আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে নাস্তিক দর্শন। তো আস্তিক দর্শনের ভিতরে কি আছে, যেসব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে, বেদে বিশ্বাস করে এবং বেদকে অভ্রান্ত বলে মনে করে তাদের কি বলা হয়, আস্তিক দর্শন। এই আস্তিক দর্শনের মধ্যে কারা কারা রয়েছে, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন এবং মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন। ঠিক আছে, এদের কিন্তু বৈদিক দর্শন বলা হয় কারণ এরা বেদে বিশ্বাসী। নেক্সট কি আছে, নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন কি, যেসব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না, বেদকে অভ্রান্ত বলে বিশ্বাস করে না, তাদের কি বলা হয়, নাস্তিক দর্শন। তো এই নাস্তিক দর্শনের মধ্যে কারা কারা রয়েছে, চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন। এদের কিন্তু অবৈদিক দর্শন বলা হয় কারণ এরা বেদকে বিশ্বাস করে না, মানে এর বেদকে চরম প্রকার মানে ঘৃণা করে, এরকম ব্যাপার একটা। ঠিক আছে, আমাদের নেক্সট পয়েন্ট কী আছে, আস্তিক দর্শন। তো এই আস্তিক দর্শন বা আস্তিকা ফিলোসফি এর মধ্যে রয়েছে ফার্স্ট পয়েন্ট সাংখ্য দর্শন বা সাংখ্য ফিলোসফি। এখানে কি সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের একটি প্রাচীনতম শাখা। ঠিক আছে, শ্রুতি, স্মৃতি, পুরাণ, মহাভারত, গীতা, উপনিষদ সর্বত্রই কিন্তু এই সাংখ্য দর্শনের উল্লেখ তোমরা পাবে। ঠিক আছে, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হল মহর্ষি কপিল। সাংখ্য নামের উৎপত্তি সম্বন্ধে একাধিক মত আছে। ঠিক আছে, কেউ কেউ মনে করেন যে সংখ্যা থেকে এই সাংখ্য শব্দটি উৎপন্ন হয়েছে। তাদের মতে তত্ত্ব সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করার জন্য জ্ঞানের তত্ত্ব সংখ্যা সম্বন্ধে অবগত হওয়া দরকার। আবার অনেকে কি বলেছেন, সাংখ্য কথাটির অর্থ সম্যক জ্ঞান। যে দর্শনে সম্যক জ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেই দর্শন যথার্থই সাংখ্য দর্শন। ঠিক আছে, এরকম এক একজনের মতে এক একজনের মত। ঠিক আছে, সাংখ্য দর্শনের সম্পর্কে দর্শনে তত্ত্ব কিন্তু 25টি, এটি যাকে পঞ্চবিংশতি তত্ত্ব বলা আমরা জানি। তবে যে দুটি মূল তত্ত্ব সাংখ্য দর্শনে স্বীকৃত সেগুলি কি আছে, প্রকৃতি ও পুরুষ। তাই সাংখ্য দর্শনের দ্বৈতবাদীও বলা হয়। সাংখ্য মতে পঞ্চবিংশতি তত্ত্ব এই দুই মূল তত্ত্বের বা এই প্রকৃতি ও পুরুষের অন্তর্ভুক্ত। প্রকৃতি ও পুরুষ ছাড়া আরও দুটি তত্ত্বের উল্লেখ এখানে আছে পঞ্চবিংশতি তত্ত্বে। সে দুটি হলো কি, প্রকৃতি বিকৃতি এবং বিকৃতি। ওকে, পয়েন্ট কী আছে, প্রকৃতি ও বিকৃতি। এখানে কি, যা কারণ ও কার্য উভয়ই, তা হলো প্রকৃতি ও বিকৃতি। মানে যেটি কাজ সেটি আবার কারণ, তাকেই বলা হয় প্রকৃতি বিকৃতি। প্রকৃতি বিকৃতির অন্তর্ভুক্ত উপাদানগুলি একদিকে যেমন তাদের পরিণামের কারণ বা প্রকৃতি, অন্যদিকে সেগুলি আবার কারণ থেকে উৎপন্ন বলে কার্য বা বিকৃতি। ঠিক আছে, মহৎ বা বুদ্ধি, অহংকার, পঞ্চ তন্মাত্র অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই যে পঞ্চমন্ত্র, এই 7টি উপাদান সাংখ্যমতে প্রকৃতি ও বিকৃতি। ঠিক আছে, কী আছে, বিকৃতি, যা কেবল কার্য বা এফেক্ট, তা হলো বিকৃতি। মানে যেটি কাজ সেটি হলো বিকৃতি। অর্থাৎ বিকৃতির অন্তর্ভুক্ত উপাদানগুলি কোনো কার্যের কারণ নয়, কিন্তু এগুলি কারণ থেকে উৎপন্ন বলে কার্য বা বিকৃতি। মন, পঞ্চজ্ঞানেন্দ্রিয় মানে কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই পঞ্চকর্মেন্দ্রিয় কি, বাক, পানি, পাদ, বায়ু ও উপস্থ। আর পঞ্চভূত কি, ক্ষিতি, অপ, তেজস, মরুত ও বোম বা আকাশ। এই 16টি উপাদান সাংখ্য মতে কিন্তু বিকৃতি। ঠিক আছে,
তো এই বিকৃতির মানে কী হলো, যে বিকৃতির অন্তর্ভুক্ত উপাদানগুলি কোনো কার্যের কারণ, মানে কোনো কাজের এগুলি কারণ নয়, কিন্তু এগুলি কারণ থেকে আবার উৎপন্ন হয়। ঠিক আছে, আমাদের পয়েন্ট কী আছে, সাংখ্য দর্শনে বন্ধন ও মোক্ষ, ত্রিবিধ দুঃখ বা 3 কাইন্ডস অফ পেইন অর সাফারিং। ঠিক আছে, এখানে কি আমাদের জীবন দুঃখ ও সুখের সংমিশ্রণ। ঠিক আছে, কিন্তু বাস্তবে জীব সুখ অপেক্ষা দুঃখ কষ্ট কিন্তু আমাদের জীবনে বেশি আমরা ভোগ করি। ঠিক আছে, তাই দুঃখবাদী সাংখ্য দর্শনের এখানে ভিত্তি। সাংখ্য দর্শনে ত্রিবিধ দুঃখের কথা এখানে বলা হয়েছে। সেগুলি কী হয়েছে, আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ এবং আদি দৈবিক দুঃখ। ফার্স্ট কী আছে, আধ্যাত্মিক দুঃখ। এখানে কি হয়, যে সকল দুঃখ আমরা শারীরিক পীড়া থেকে পাই বা মানসিক ভয় থেকে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি আদি ভৌতিক দুঃখ। এখানে কি যে সকল দুঃখ মানুষ, পশু ও অন্যান্য ভৌতিক দ্রব্য থেকে পাই, যেমন কি কাউকে আমরা হত্যা করলাম, তখন খানিকক্ষণ পরে দেখবে আমাদের মনে একটা দুঃখ প্রকাশ হয়, যে সেটা মেরে ফেললাম, যেমন জীব হত্যা বা সর্পাঘাত আমরা করি তো না। পয়েন্ট কি আছে, আদি দৈবিক দুঃখ। এখানে কী হয়, ভূত প্রেত রাক্ষস ও দেবতা থেকে যে সকল দুঃখ উৎপন্ন হয়, মানে কি ভূত দেখলে আমরা যেটা ভয় পাই, ভয় থেকে যেটা দুঃখ আমাদের প্রকাশ হয়, সেটা হচ্ছে আদি দৈবিক দুঃখ এগুলোই। ঠিক আছে, এই প্রমাণ 3 প্রকার হয়ে থাকে। ফার্স্টে কী আছে, পারসেপশন, ইনফারেন্স ও টেস্টিমনি। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্ট কী আছে, পারসেপশন বা প্রত্যক্ষণ। এখানে কি হয়, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সাক্ষাৎ জ্ঞানের উদ্ভব হয় তাকে প্রত্যক্ষণ বলা হয়। যেমন কি জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, বুদ্ধি, অহংকার ও মন, এইগুলো দিয়ে যখন আমরা সেই জ্ঞান অর্জন করছি বা মানে চোখে দেখে আমরা জ্ঞান অর্জন করছি তাকে বলা হয় প্রত্যক্ষণ অনুমান। ঠিক আছে, একমাত্র পঞ্চ ইন্দ্রিয়েই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ই হলো প্রত্যক্ষ জ্ঞানের বিশেষ কারণ। মন অন্তঃপ্রত্যক্ষেও বিশেষ কারণ এবং তার সাংখ্যমতে ইন্দ্রিয়গুলির সঙ্গে স্ব বিষয়ের সন্নিকর্ষের ফলে তমগুণের অভিভবপূর্বক সত্যগুণের যে পরিণাম হয় তাকে বলা হয় প্রত্যক্ষ রূপ অধ্যবসায়। ওকে, পয়েন্ট হচ্ছে কি ইনফারেন্স বা অনুমান কিন্তু ব্যাপ্তি জ্ঞান সম্পর্কিত একটি বুদ্ধি। দুটি বস্তুর মধ্যে যদি নিয়ত সম্বন্ধ বা ব্যাপ্তির সম্বন্ধ দেখা যায় তবে একটিকে প্রত্যক্ষ করে অন্যটির অস্তিত্ব সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। এই জ্ঞানকে অনুমানলব্ধ জ্ঞান বলা হয়। যেমন কি ধরো, একটা পর্বতে ধরো ধোঁয়া বা ধূম প্রত্যক্ষ করে তা ধারণা করা হয় যে সেখানে কি হচ্ছে, আগুন লেগেছে। ঠিক আছে, এই যে আগুনের, এই যে ধোঁয়ার সাথে যে আগুনের সম্পর্ক আছে, ঠিক আছে, এটা আমরা জানি। ঠিক আছে, জানি বলেই আমরা দেখেই বলতে পারছি বা অনুমান করছি যে ধোঁয়া হচ্ছে মানে এখানে নিশ্চয়ই আগুন লেগেছে। ওকে, তো একে বলা হয় অনুমানলব্ধ জ্ঞান। ওকে, আবার অনুমান 3 ধরনের হয়ে থাকে, পূর্ববৎ অনুমান, শেষবৎ অনুমান ও সামান্যত দৃষ্ট অনুমান। ওকে, অনুমানের ব্যাপ্তি যখন কার্যকারণ সম্বন্ধের দ্বারা প্রতিষ্ঠিত হয় তখন আমরা কারণ থেকে কার্যকে অনুমান করতে পারি। এই ধরনের অনুমান হলো পূর্ববৎ অনুমান, মানে একটি কাজ যে একটি কারণ দেখছি, সেই কারণটি হওয়ার আগে আমরা সেটি অনুমান করছি যে এই কাজটা এখানে হবে। ঠিক আছে, তাকে বলা হয় পূর্ববৎ অনুমান। আবার অনুমানের ব্যাপ্তি যখন কার্যকারণ সম্বন্ধের দ্বারা প্রতিষ্ঠিত হয় তখন আমরা কার্য থেকে কারণকে অনুমান করতে পারি। এই ধরনের অনুমান হলো শেষবৎ অনুমান। যেমন কি এখন ধর প্রচণ্ড খরা হয় গরমের সময়, তো আমরা এই খরা দেখে কি বলি, যে ভাবতেই পারি যে পরবর্তী প্রজন্মে এখানে দুর্ভিক্ষ হতে পারে। ঠিক আছে, এই যে এরকম, আবার নদীর জলের গতিবেগ দেখে আমরা বলতে পারি যে এরকম বৃষ্টি হবে অতীতে। ঠিক আছে, এই যে অনুমান করছি এগুলো হলো শেষবৎ অনুমানের উদাহরণ।
তারপরে কী আছে, যে অনুমানের ব্যক্তি কার্যকারণের সম্বন্ধের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় না, বা যে অনুমানের হেতু ও সাধ্য কার্যকারণ সম্বন্ধে সঙ্গবদ্ধ নয়, কেবল সাদৃশ্যের উপর ভিত্তি করে এই অনুমানটি গড়ে ওঠে, সেই অনুমানকে বলা হয় সামান্যতদৃষ্ট অনুমান। যেমন কি বিভিন্ন সময়ে গ্রহাদির অবস্থান বিভিন্ন স্থানে বা দেশে পর্যবেক্ষণ করে আমরা যখন গ্রহাদি ও গতির অনুমান করি, তখন সেই অনুমানকে বলা হয় সামান্যতদৃষ্ট অনুমান। লাস্ট আমাদের 3 নম্বর পয়েন্ট কী আছে, টেস্টিমনি বা শব্দ। এখানে সাংখ্য দর্শনে তৃতীয় প্রকার প্রমাণ হলো শব্দ বা আপ্তবাক্য। যে সমস্ত বিষয় আমরা বস্তুকে প্রত্যক্ষ বা অনুমানের সাহায্যে আমরা জানতে পারি না, তাদেরকে আমরা শব্দ প্রমাণের সাহায্যে কিন্তু জানতে পারি। ঠিক আছে, সাংখ্য মতে যথার্থ জ্ঞান লাভ করতে হলে শব্দ বা আপ্তবাক্যের অর্থ সঠিকভাবে এখানে বুঝতে হবে। শব্দ বা আপ্তবাক্য হলো বিশ্বস্ত ব্যক্তির উপদেশ, যে বুদ্ধিবৃত্তি এই সকল জ্ঞান সাপেক্ষ প্রমাণকরণ হয়, তাই হলো শব্দ প্রমাণ। সাংখ্য মতে শব্দ কিন্তু আবার 2 প্রকার হয়ে থাকে, লৌকিক শব্দ আর এটা কি বৈদিক শব্দ। ঠিক আছে, লৌকিক শব্দ কি বিশেষজ্ঞ ও বিশ্বাসযোগ্য লোকের বচন, আর বৈদিক কি মানে দেবতা দেব দেবী স্বর্গ নরক পাপ পুণ্য এই প্রত্যক্ষ অনুমানের বিষয় থেকে জানতে পারে, সেটা হলো বৈদিক অনুমান।